আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এইচএসসি এবং সমমানের গণপাসের ফল প্রকাশ আগামীকাল। 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ঢাকায় করোনার টিকা গ্রহণকারীদের। জেলায় জেলায় 7 ফেব্রুয়ারির প্রস্তুতি। টিআইবির দুর্নীতি সূচক বাংলাদেশের জন্য হতাশার বলেছেন সুজন সম্পাদক। বিতর্কিত বললেও আমল দিচ্ছেন দুদকের আইনজীবী। তৃতীয় দফায় ভাষান্তরে প্রায় 1800 রোহিঙ্গাকে স্থানান্তর। কাল নেওয়া হবে আরও 1300 জন। ভারতের পার্লামেন্ট অভিমুখে কৃষকদের অভিযাত্রার প্রস্তুতিতে পুলিশের আকস্মিক হামলা। উত্তাল দিল্লি ও হরিয়ানা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল শনিবার সকাল 10:30টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফলাফল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন। করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কওমি মাদ্রাসা ছাড়া কয়েক দফায় কিন্ডারগার্টেন সহ অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে গত বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা নিতে পারেনি সরকার। এরপর গত 7 অক্টোবর সব শিক্ষার্থীকে অটো পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। গত 24 জানুয়ারি জাতীয় সংসদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিলের সংশোধনী 2021 পাস হয়। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অটো পাসকে স্বীকৃতি দিয়ে ফল প্রকাশের বাধা কেটে যায়। গত বছর 11টি শিক্ষা বোর্ডে 13,65,789 জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বেড়েছে। আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে, তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না। শুক্রবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্তের কথা জানান। পরিস্থিতির উন্নতি হলেই শিক্ষা কার্যক্রম শুরু হবে। নিয়মিত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও ভর্তি কার্যক্রম চলবে। এছাড়া চলমান থাকবে অনলাইন শিক্ষা কার্যক্রমও। এদিকে আগামী 12 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। গত বছরের 17 মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক দফায় 30 জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। করোনার ভ্যাকসিন নেওয়ার সম্মুখ সারির যোদ্ধারা সুস্থ ও স্বাভাবিকই আছেন। এখনো পর্যন্ত কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি তাদের। প্রথম ভ্যাকসিন নেওয়া রুনু ভেরোনিকা কস্তারও ভালো সময় কাটছে পরিবারের সাথে। এ নিয়ে কোনো ভয় সন্দেহ থাকার সুযোগ নেই বলে নিশ্চিত টিকা নেওয়া বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ। ভয় পাচ্ছ না তো? খুব সাহসী তুমি। বাংলাদেশের প্রথম করোনা টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেনোরিকা কস্তা। ভ্যাকসিন নেয়ার পর 2 দিন পার হয়েছে, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই তার। স্বজন পরিজনদের সাথে স্বাভাবিক জীবনযাপন করছেন সম্মুখ সারির এই করোনা যোদ্ধা। ভ্যাকসিন নেওয়ার 36 ঘন্টা প্রায় পার হতে চললো। আমি শারীরিকভাবে কোনো রকম ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করছি না। আমি পুরোপুরি সুস্থ আছি। স্বাভাবিক জীবনযাপন যেটা আগে ছিল, আগে করতাম, এখনও তাই করছি। আমার কোনো কিছুতেই কোনো সমস্যা হচ্ছে না। সদিচ্ছায় তিনি এই ভ্যাকসিন নিয়েছেন, এতে সম্মান বোধও করছেন এই স্বাস্থ্যকর্মী। আমাকে কেউ ফোন করে বলতেছে আমরা খুব গর্বিত যে আমাদের প্রতিষ্ঠান থেকে পাশ করা, আমাদের সাথে তার সাথে খেয়েছি, সেই মানুষটা এই মানুষটা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা নেয়া বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদও ভালো আছেন। অনলাইনে যুক্ত হয়ে জানিয়েছেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি তারও। এ নিয়ে চিন্তিত না হওয়ার পরামর্শ দেশের বিশিষ্ট এই সিনিয়র সিটিজেনের। ইংল্যান্ডে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে গুণগতভাবে সেই ভ্যাকসিনই আমরাও পাচ্ছি। কাজে ভারতে উৎপাদিত হচ্ছে বললে এটা কোনো এর মান নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা নয়। প্রথম দিন ভ্যাকসিন নেয়া সাংবাদিক আল মাসুমুল্লাহ রোহিঙ্গাদের সংবাদ সংগ্রহের জন্য গিয়েছেন ভাষানচরে। সেখান থেকে ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি সুস্থ আছেন। গতকালকে চট্টগ্রাম এসেছি, আজকে চট্টগ্রাম থেকে আমি ভাষানচরে এসেছি। রোহিঙ্গারা যে স্থানান্তরিত হচ্ছে সেই স্থানান্তরিত প্রক্রিয়ার সাথে আমি তাদের সাথে এসেছি।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, অপপ্রচার বিভ্রান্ত রোধ করতে নিজ উদ্যোগে করোনার ভ্যাকসিন নিয়েছেন তিনি। একেবারে সুস্থ, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অপপ্রচারকে রুখবার জন্যই মূলত এই টিকাটা নেওয়া। এই দায়িত্বশীল জায়গা থেকে টিকা নিলে জনমনে একটু স্বস্তি বাড়বে, সাহস বাড়বে। কোনো ধরনের গুজব অপপ্রচারে কান না দিয়ে ভ্যাকসিন নেয়ার জন্য নিবন্ধন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এই সম্মুখ সারির যোদ্ধারা। নিবন্ধিত হন এবং দ্রুততম সময়ে টিকা গ্রহণ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। করোনার টিকা প্রয়োগের জোর প্রস্তুতি চলছে ঢাকার বাইরে জেলায় জেলায়। প্রস্তুত করা হয়েছে কেন্দ্র ও বুথ। বেশ কিছু জেলায় এরই মধ্যে টিকা পৌঁছেও গেছে। 7 ফেব্রুয়ারি থেকে 64টি জেলায় শুরু হবে একযোগে টিকা প্রয়োগ। টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে 61টি জেলায় করোনার ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। সুরক্ষিত অবস্থায় 1,80,000 ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে রাজশাহীতে। প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগের 8 জেলার জন্য 7,20,000 ডোজ টিকা বরাদ্দ হয়েছে। জেলায় একসঙ্গে টিকা প্রয়োগ কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে। বহু কাঙ্ক্ষিত, অনেকদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম, সেই ভ্যাকসিন এখন এই মুহূর্তে রাজশাহীতে চলে এসছে, আমাদের হাতে আসছে। কুষ্টিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে 6,000 কোভিড-19 টিকা। সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম জানান, প্রাথমিক পরিকল্পনায় 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি কুষ্টিয়া 250 শয্যা হাসপাতালে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। 8টি কেন্দ্র থেকে এসব টিকা দেওয়া হবে। মেহেরপুরে টিকা গ্রহণ করেন সিভিল সার্জন নাসির উদ্দিন। প্রথম দফায় 1200 ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে জেলার জন্য। আমাদের যে নির্দেশনা অনুযায়ী আমরা সেগুলো রিসিভ করেছি। টেম্পারেচার সবকিছু সেভাবে মেনটেন করা হচ্ছে এবং আমাদের যে ইপিআই স্টোর আছে সেখানে আমরা আমাদের ভ্যাকসিন রিলেটেড কমিটির উপস্থিতিতে আমরা সেগুলো স্টোর করেছি। 48,000 টিকা পৌঁছেছে নাটোরে। 8 ফেব্রুয়ারি নাটোর আধুনিক সদর হাসপাতালে এই টিকা দেওয়া শুরু হবে। প্রথমে পাবেন স্বাস্থ্যকর্মীরা। গোপালগঞ্জে ইপিআই ভবনের 2য় তলার একটি কক্ষে নেওয়া হয় টিকাগুলো। ভ্যাকসিন রিসিভ করেন জেলা কমিটির সদস্যরা। প্রথম ধাপে বরিশালে নেওয়া হয়েছে করোনা টিকার 3 লাখ ডোজ। সিভিল সার্জন অফিসের আইস লাইনড রেফ্রিজারেটরে টিকাগুলো সংরক্ষণ করা হয়েছে। ঝিনাইদহে ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম। এই সময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রশিক্ষণ হয়ে গেছে, আবার পরবর্তী যে প্রশিক্ষণের কাজ সেটাও আমরা সামনে রোববার থেকেও শুরু করে দেব এবং আশা করছি যে সারা দেশের মতো আমরা আগামী 7 ফেব্রুয়ারি সবাই যখন একযোগে দেবে আমরাও এটা চলমান এই ভ্যাকসিনটাকে দিতে পারবো ইনশাল্লাহ। ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার ABM মশিউল আলম জানান, প্রথম পর্যায়ে 27টি কার্টুনে 3,24,000 ডোজ টিকা এসেছে। এসব টিকা মানসম্মতভাবে জেলা ইপিআই কোল্ড রুমে রাখা হয়েছে। এছাড়া ফরিদপুরে 60,000 ডোজ, হবিগঞ্জে 6টি কার্টুনে মোড়ানো 72,000 ডোজ ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়। চুয়াডাঙ্গায় সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা টিকার গাড়ি থেকে টিকা নামিয়ে সেগুলো সংরক্ষণ করেন নির্দিষ্ট রুমে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টিআইবির দুর্নীতির ধারণার সূচকে বাংলাদেশের 2 ধাপ অবনমন দেশের জন্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সরকারের সদিচ্ছা আর ব্যবস্থার পরিবর্তন না হলে দুর্নীতি বাড়তেই থাকবে বলেও মত তার। এদিকে টিআইবির ধারণাকে কিছুটা বিতর্কিত মনে করলেও একে আমলে নিয়ে উন্নতি করার সুযোগ আছে বলে মনে করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। বৃহস্পতিবার 25তম বারের মতো বিশ্বব্যাপী দুর্নীতি ধারণার সূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বাংলাদেশে তা ঘোষণা করে টিআইবি। 2020-এর সিপিআই সূচকে 180টি দেশের মধ্যে 26 স্কোর নিয়ে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় গতবারের চেয়ে 2 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান 12তম। দুর্নীতিতে দক্ষিণ এশিয়ায় 8টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 2য় আর এশিয়ায় 4র্থ। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের 0 টলারেন্স থাকার পরও এই অবস্থান লজ্জাজনক। বাংলাদেশের দুর্নীতি ব্যাপক, এটা সর্বগ্রাসী, সর্বব্যাপী। তো এই ছোটখাটো চুনিপুটদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, সে বড়রা, রুই কাতলরা, পৃষ্ঠপোষকরা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আর সবচেয়ে বড় কথা যে আমাদের যে গভর্নেন্স সিস্টেম, আমাদের শাসন পদ্ধতি যেটা এইরকম দুর্নীতিকে প্রতিহত করবে, দুর্নীতির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবে, সেই পদ্ধতি ভেঙে গিয়েছে। তো পদ্ধতির পরিবর্তনের, সিস্টেমিক চেঞ্জের কোনো রকম আমরা উদ্যোগ দেখি না এবং এর থেকে কোনো উত্তরণের পথ আমি দেখছি না। এটা আমাদেরকে চরমভাবে বিপদের দিকে ঠেলে দিতে পারে।
তবে টিআইবির এই ধারণাপত্র কতটা বৈজ্ঞানিক তা নিয়ে সন্দিহান দেশে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান। টিআইবির ধারণা সূচক যেটা এই পারসেপশন ইন্ডেক্স, আমি এটাকে একটু আমার দৃষ্টিতে আমি একটু বিতর্কিতভাবে দেখি। তাদের ওনারা একটা লেফটিস্ট অ্যাঙ্গেল থেকে এই ইন্ডেক্সটা করে, পারসেপশনটা একটু এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্টটা কাজ করে। একটা প্রাইভেট ইন্ডিভিজুয়াল ঘুষ খাচ্ছে, একটা প্রাইভেট প্রতিষ্ঠান আর একটা প্রাইভেট প্রতিষ্ঠানের দুটোর মধ্যে ঘুষ নেওয়া হচ্ছে, বোঝাপড়া হচ্ছে, সেটাতে আমি ঢুকতে পারবো না। আমি ঢুকতে পারবো ঘুষ যদি পাবলিক সার্ভেন্ট খায় এবং পাবলিক সার্ভেন্ট যদি প্রাইভেট ইন্ডিভিজুয়াল অ্যাবিট করে তখন প্রাইভেট ইন্ডিভিজুয়ালকে আনতে পারবো। সেই সেন্সে আমি মনে করি হয়তোবা ওইটা কারেক্ট, একটা এই পারসেপশন ইন্ডেক্স দুর্নীতির মাত্রা বেড়ে গেছে, কিন্তু আমার তো ক্ষমতা আইনিভাবে আমাকে মোকাবিলা করতে সীমাবদ্ধ। বিতর্ক যাই থাকুক, দুর্নীতির ধারা থেকে বেরিয়ে আসা দেশের জন্য খুবই প্রয়োজন বলে মনে করেন এই আইনজীবী। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে নামমাত্র অংশ নিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দুর্নীতির সূচকে বাংলাদেশকে নিয়ে টিআইবির প্রতিবেদনে পদ্ধতিগত ভুল রয়েছে। প্রতিষ্ঠানটি নিজের স্বার্থে কাজ করে থাকতে পারে বলেও ধারণা তার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি বাসভবন থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়িত থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রাম নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নামে মাত্র নির্বাচনে অংশগ্রহণ করে তারা নির্বাচনের সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এবারও নির্বাচনের দিন সিটি কর্পোরেশনে 3টি কেন্দ্রে তারা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়েছে। নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুল দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেন, এটা শিষ্টাচার বহির্ভূত। এদিকে মিন্টি রোডে সরকারি বাসভবনে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, টিআইবি রিপোর্ট ভিত্তিহীন। টিআইবি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে এই এনজিওটি চলে, অন্য এনজিও যেভাবে চলে তারাও সেভাবে চলে। তো যাদের কাছ থেকে তারা অর্থ পায় তাদের স্বার্থ তাদের সংরক্ষণ করতে হয়। টিআইবির প্রতিবেদন প্রকাশের যে আপনার নিয়ম কানুন বা পদ্ধতি, সেটি বাংলাদেশের ক্ষেত্রে ঐচ্ছিকভাবে 2 ধাপ নিচে নেমেছে না বাংলাদেশ 2 ধাপ নিচে নেমেছে, সেটি একটি বড় প্রশ্ন। আর যেভাবে সেখানে দেখানো হয়েছে পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটি পাগলও বিশ্বাস করে না। তবে এ ধরনের সংগঠন থাকা ভালো বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সিভিল সোসাইটি অর্গানাইজেশন থাকা ভালো, তবে সবচেয়ে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ, দেশে গণতন্ত্র না থাকার কারণে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা ও জবাবদিহিতার অভাবের বিষয়গুলো টিআইবির প্রতিবেদনে উঠে এসেছে বলে মনে করেন রিজভী। করোনা মহামারীতে স্বাস্থ্য খাতের ব্যাপক দুর্নীতির চিত্র টিআইবি তুলে ধরেছে। তিনি বলেন, এতদিন বিএনপি এ বিষয়ে অভিযোগ করে আসলেও তাতে কর্ণপাত করেনি ক্ষমতাসীনরা। রিজভী বলেন, কুয়েতের আদালতে সংসদ সদস্য পাপুলের সাজা হওয়ায় বর্তমান সরকারের দুর্নীতি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বন্ধুরা, আপনারা দেখেছেন পাপুলের স্ত্রী, কন্যা ও শালিকার বিরুদ্ধেও শত শত কোটি টাকার দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ হওয়ার পর দুদক সরকারের ভূমিকা কিছুদিন আগে জাতির কাছে পরিষ্কার হয়েছে। মিথ্যা দুর্নীতির অভিযোগে যেখানে বিরোধী দলের শীর্ষ নেতাদের জামিন দেওয়া হয় না, নানাভাবে হয়রানি করা হয়, সেখানে সরকারের নির্দেশে নিম্ন আদালতেই তাদের জামিন দেওয়া হয়েছে। দুদক হলো বিরোধী দলের নির্যাতনের হাতিয়ার, আর সরকারি দলের দুর্নীতি ধোয়ার মেশিন। মূলত গণতন্ত্রহীনতার কারণেই বর্তমান দেশে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের কুয়েতের আদালতে সাজা হওয়ায় দেশ ও রাজনীতির ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, শুধু সংসদ সদস্য পদ হারানোই নয়, দেশেও তার বিচার হওয়া জরুরি। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নিয়ম অনুযায়ী 2 বছর সাজা হলে সংসদ সদস্য পদ বাতিল হয়। পাপুলের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানতে রবিবার কুয়েত দূতাবাসে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন মন্ত্রী।
সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। 90 দশকে সাধারণ কর্মী হিসেবে কুয়েত যাওয়া এই বাংলাদেশি এখন অঢেল অর্থের মালিক। লক্ষ্মীপুর 2 আসনের নির্বাচনেও নাটকীয়তার জন্ম দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন আর জাতীয় পার্টির প্রার্থীকে বসিয়ে দিয়ে হয়ে যান এমপি। শুধু তাই নয়, নিজের স্ত্রীকেও বানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য। আলোচিত এই এমপি মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের 6 জুন কুয়েতে আটক হন। এরপর থেকেই তিনি সেদেশের কারাগারে। সবশেষ বৃহস্পতিবার তাকে 4 বছরের কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। কুয়েতের আদালতে এমন রায় এটাই প্রথম। বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে 4 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে তার কোম্পানির প্রজেক্ট ম্যানেজার রাশিদুল ইসলামকে 3 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে জরিমানাও করেছে আদালত। তার কোম্পানির অন্য 3 জন, কুয়েতের একজন সংসদ সদস্য ও সাবেক একজন সংসদ সদস্যকে খালাস দেওয়া হয়েছে। এমপি পাপুলের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক টেলিফোনে বাংলাভিশনকে বলেন, সংবিধান অনুযায়ী 2 বছরের বেশি সাজা হলে সংসদ সদস্য পদে থাকার সুযোগ নেই। স্বাভাবিকভাবেই সংবিধানের 66 অনুচ্ছেদ আছে, সেখানে বলা আছে যে নৈতিক স্খলনের জন্য যদি 2 বছর তার অধিক সাজা হয় তাহলে সদস্যপদ বাতিল হয়। তো সেই ক্ষেত্রে এটা কি ব্যাপার, কি আশয় বিষয়, সাজা যে হয়েছে সেটার তো প্রমাণাদি লাগবে, তাই না? সেই প্রমাণাদির উপর তারপর ব্যবস্থা নেওয়া। চিন্তা ভাবনা করেছি যে আমরা একটা চিঠি লিখবো কুয়েত এমবাসিকে যে আমরা খবর এরকম জানতে পেরেছি, এটার ব্যাপারে আমাদেরকে কাগজপত্র দেওয়া হোক। বিদেশে বাংলাদেশি কোনো এমপির এমন সাজা এটাই প্রথম, যা দেশের রাজনীতিকে বিশ্বের কাছে হেয় করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই ঘটনায় যে শাস্তি পাওয়াটা, বিচার হওয়াটা কুয়েতে, সেটাই যেন শেষ না হয়, এটা যেন শুরু হয়। কারণ দেশের আইনেও এই সংসদ সদস্যের বিচার হতে হবে। তিনি অপরাধী, আমাদের দেশের আইনেও অপরাধী, সেই অপরাধের বিচার হতে হবে। শুধুমাত্র সংসদের সদস্য পদ যে স্খলন, সেটাই শেষ নয়। এদিকে একই অভিযোগে দেশেও অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এমপি পাপুলের স্ত্রী শ্যালিকা ও মেয়েকে জিজ্ঞাসাবাদও করেছে দুদক। অনুসন্ধানে সন্দেহজনক বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। অপরাজনীতি বন্ধ ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি একরামুল করিম চৌধুরীকে দলীয় পদ থেকে বহিষ্কার সহ কয়েকটি দাবিতে ঢাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জের রবিবারের হরতাল প্রত্যাহার করে নিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। শুক্রবার বিকেলে বসুরহাট রূপালী চত্বরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। হাইকমান্ডের নির্দেশ আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমি হাইকমান্ডের নির্দেশের বাইরে কোনো কিছু করতে পারবো না। আমি আগামী রোববার প্রত্যাহার করে নিলাম। তৃতীয় দফায় আরও 1778 রোহিঙ্গাকে নেওয়া হলো নোয়াখালীর ভাসানচরে। সকাল 9টায় চট্টগ্রাম বোট ক্লাব থেকে 4টি জাহাজ তাদেরকে ভাসানচর পৌঁছে দেয়। আগে ভাসানচরে পৌঁছানো আত্মীয় স্বজনদের মুখে দ্বীপটির প্রশংসা ও সুযোগ সুবিধার কথা শুনে স্থানান্তরের অপেক্ষায় ছিলেন তারা। সকাল 9টায় চট্টগ্রামে নৌবাহিনীর বোট ক্লাবে হাজারো রোহিঙ্গার ভিড়। বৃহস্পতিবার 38টি বাসে করে অন্তত 353টি পরিবারের 1778 জনকে চট্টগ্রামে আনা হয়। তাদের গন্তব্য ভাসানচর। উন্নত জীবনের আশায় কক্সবাজারের ক্যাম্প ছেড়ে তারা যাচ্ছেন ভাসানচরে, যেখানে আগেই তাদের অনেক আত্মীয় স্বজন পৌঁছেছেন। তাদের মুখে দ্বীপটি সম্পর্কে ভালো কথা শুনেছেন তারা। 3 ঘন্টার সমুদ্রযাত্রা শেষে রোহিঙ্গাদের নিয়ে 12টায় ভাসানচরে পৌঁছে নৌবাহিনীর জাহাজ। আগে থেকেই নির্দিষ্ট করে রাখা ঘরে তাদের পৌঁছে দিতে সেখানে কাজ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও। শুক্রবার আরও 1300 জনকে চট্টগ্রামে আনা হচ্ছে। এর আগে গত 4 ও 29 ডিসেম্বর 2 দফায় 3446 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে 2017 সালের 25শে আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় অন্তত 8 লাখ রোহিঙ্গা। এর আগেও আসে আরও কয়েক লাখ।
বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 11.5 লাখ। আরিফুল হক, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মুজিব বর্ষে রাষ্ট্রায়ণ প্রকল্পে বাদ পড়েনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীও। বিশ্বের সর্ববৃহৎ গৃহহীনদের ঘর জমি দেওয়ার এই প্রকল্পের অধীনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজের ঘরে বসত জুটেছে হিজরা নামে প্রচারিত অর্ধশত তৃতীয় লিঙ্গের মানুষের। রকুনুজ্জামানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। এই গান মনের আনন্দের, অথচ কদিন আগেও এমন গান আর মানুষের কাছে হাত পাতাই ছিল জীবনযাপনের একমাত্র অবলম্বন। পরিবার সমাজ খেদানো তৃতীয় লিঙ্গের ছিন্নমূল গৃহহীন এসব মানুষ সমাজের এখানে ওখানে ভেসে বেড়াত। তেমনি একজন হাসুবালা। হিজরা লক্ষণ শরীরে স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত মা বাবা ভাই বোন পরিবারের সবাই ছিল। তবে পরিবারের গঞ্জনা আর সমাজের ব্যঙ্গ বিদ্রুপে 10 বছর বয়সেই বাড়ি ছাড়তে হয় হাসুবালাকে। তারপর এখানে ওখানে শুধুই ভেসে বেড়ানো। তবে আশ্রয়ণ প্রকল্পের ঘর আর প্রশিক্ষণ পেয়ে আজ হাসুবালা স্বাবলম্বী। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ যে আমরা ঘর পেয়েছি, এতেই আমাদের লাইফ চলে যাবে, কিন্তু আমাদের যে কোনো একটা কর্মস্থল লোকের কাছে হাত পাততে চাই না আমরা। ঘর, গরু, হাঁস মুরগি পালন আর বাড়ির উঠোনের শাকসবজি এমনি করে অসম্মান আর ব্যঙ্গ বিদ্রুপের জীবনে ইতি টানার স্বপ্ন দেখছেন রেখা, আলো, ছবি, পরিমণি সহ তৃতীয় লিঙ্গের তথা হিজরা সম্প্রদায়ের অর্ধশত মানুষ। সরকার থেকে বাড়ি দিয়েছে, গরু দিয়েছে, আমরাও কিছু নিয়ে চলতেছি, ভালোভাবে চলছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনেক ঘর করে দিছে, তারপরে গরুর ফার্ম করে দিছে, আমরা এগুলোতে নিয়ে অনেক খুশিতে আছি। আশ্রয়ণ প্রকল্পের পরিচালক জানান, দেশকে গৃহহীন শূন্য করার ঘোষণা বাস্তবায়নেই আশ্রয়ণ প্রকল্পে সব ধরনের মানুষের এই অন্তর্ভুক্তি। এখানে যারা আছেন তারা স্বাবলম্বী হবেন, মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন, প্রশিক্ষণ নেবেন এবং ইনকাম জেনারেট যাতে করতে পারেন সেই ব্যবস্থা করবেন এবং ওনাদের থেকে আমাদের দেশ এবং জাতি আরও বেশি ভালো সেবা পাবেন, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর মাদার অফ হিউম্যানিটি, বাংলাদেশে একজন মানুষকে গৃহহীন রাখবেন না, সে লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। গত 23 জানুয়ারি দেশব্যাপী প্রায় 70,000 গৃহহীন পরিবারের কাছে একযোগে 2% জায়গা সহ গৃহ হস্তান্তর করা হয়। বাস টার্মিনাল, রেল স্টেশন বা ট্রাফিক সিগন্যালে বারবারই দেখা হয় আমাদের এসব তৃতীয় লিঙ্গের মানুষজনদের সাথে। কখনো তাদের বাসস্থানের কথা কেউ চিন্তা না করলেও মুজিব বর্ষে ছিন্নমূল আর গৃহহীন মানুষের আশ্রয়ণ প্রকল্পে বাদ পড়ছে না তারাও। রকুনুজ্জামান, বাংলা ভিশন, সিরাজগঞ্জ। শনিবার তৃতীয় ধাপে ভোট নেওয়া হবে দেশের 64টি পৌরসভায়। ভোট শুরুর আগেই নানা অনিয়মের অভিযোগে সরে দাঁড়িয়েছেন মৌলভীবাজার পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী। সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। পৌরসভাগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আগের রাতে সিলমারা ঠেকাতে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে শনিবার সকালে। প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। তবে ভোট নিয়ে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি শঙ্কা উৎকণ্ঠা রয়েছে প্রার্থী ও ভোটারদের মাঝে। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মৌলভীবাজার পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ অলিউর রহমান। সকালে জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে নানা অনিয়মের অভিযোগ তোলেন তিনি। এছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নড়াইলের কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিত্যপণ্যের বাজারে সুখবর নেই তেল ও চালের দামে। কয়েকদিন স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। মোটা চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 টাকা, আর চিকন চাল বেড়েছে 1 টাকা করে। আর তেলের দামও লাগাম ছাড়া। রাজধানীর কারওয়ান বাজারের আড়তগুলোতে চালের সরবরাহে কোনো ঘাটতি নেই। বিক্রেতারা জানালেন, সরবরাহ থাকলে চালের দাম কমেনি, উল্টো কেজি প্রতি 1-2 টাকা বেড়েছে। দাম বাড়ার জন্য মিল মালিকদের দায়ী করছেন বিক্রেতারা। তারা বলছেন, আমদানি করা চাল দেশে আসলে দামের উপর কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। যখন দেখছে যে ভারতীয় চালের আমদানি তেমন একটা নাই, তখন আবার মাঝে দিয়ে একটু দাম কমছিল, আবার বাড়ায় দিছে। এখন মিলাররা যে মনে করেন যে পুরো বাজারটা নিয়ন্ত্রণ নিয়ে নিছে। ধানের দাম বেশি, মিলাররা করতেছে, তবে বেশি যে এত বেশি না, বেশির মধ্যে এরা আরো বেশি করি মিলাররা। আর সরকার বলছে যে ইন্ডিয়ান চাল বাইরে থেকে, ইন্ডিয়ান বা যে কোনো দেশ থেকে, ভিয়েতনামের থেকে চাল আমদানি করবে, কিন্তু আসলে কোনো চাল আমদানি হয় নাই। এই জন্য চালের দাম কমতেছে না, এবং আগামী বৈশাখ পর্যন্ত যদি ভালোভাবে আমদানি করতে না পারে তাইলে কেন চালের দাম কমবে না। এদিকে তেলের বাজারও অব্যাহত আছে সেই ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রতি লিটার ভোজ্য তেল বিক্রি হচ্ছে 120 টাকায়। কোম্পানি ভেদও আছে দামের হেরফের। এছাড়া বাজারে আগের চাইতে বেড়েছে খোলা সয়াবিন তেলের দামও। তবে নিত্যপণ্যের দাম রয়েছে গত সপ্তাহের মতোই।
তো যেভাবে বৈদ্যুতিক তেলের দাম বাড়তেছে আমার মনে হয় না দাম আর কমবে, কিন্তু এই দাম বাড়তে বাড়তে কোথায় যায় থামবে এইটাই একটা দেখার বিষয়। গতকাল যার বসুন্ধরা 560 টাকা আমরা বিক্রি করতেছি, আর তীর বিক্রি করতেছি 580 টাকা, রূপচাঁদা 600 টাকা। তেলের দাম মোটামুটি একটু বাড়তি অবস্থায় আছে, কিন্তু আপনার তেলের দাম বাড়তি থাকা সত্ত্বেও অন্য অন্য যে দ্রব্যমূল্যগুলো ওগুলো সমান আছে। গত সপ্তাহের তুলনায় মানে স্বাভাবিকই আছে, গত সপ্তাহের মতোই আছে, শুধু তেলের দামটা প্রতি লিটারে 2 টাকা বাড়ছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় বাজারে মাছের সরবরাহের পাশাপাশি ক্রেতার সংখ্যাও ছিল বেশি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বের 30টি দেশের মতো বাংলাদেশেও শুরু হলো ফ্লাইং ল্যাবসের কার্যক্রম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে ড্রোনের মাধ্যমে ফেস্টুন ও বাংলাদেশের পতাকা উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী। চলচ্চিত্রের শুটিং থেকে গবেষণা, জরুরি সাহায্য পাঠানো থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা, সব জায়গায় চলছে এখন অত্যাধুনিক সব ড্রোনের ব্যবহার। এই ড্রোন বিষয়ক গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করা বিশ্বখ্যাত প্রতিষ্ঠান উইরোপটিক্স এবার বাংলাদেশে যুক্ত হয়েছে। উইরোপটিক্স এর তত্ত্বাবধানে বাংলাদেশ ফ্লাইং ল্যাবস পরিচালনার অনুমোদন পেয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ। 7 থেকে 15 বছরের 30 জন শিক্ষার্থীদের ড্রোন উড্ডয়ন বিষয়ক কর্মশালার মধ্য দিয়ে শুরু হলো ফ্লাইং ল্যাবসের আনুষ্ঠানিক কার্যক্রম। ফ্লাইং ল্যাবস মূলত কাজ করে হচ্ছে ড্রোন ভিত্তিক কমিউনিটি প্রবলেম সলিউশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য যে কাজগুলো সেগুলো, এবং ড্রোন ভিত্তিক রিসার্চ নিয়ে, এবং তারা এর পাশাপাশি স্টেমে বাচ্চাদেরকে আগ্রহী করার জন্য শিশুদেরকে নিয়েও অনেক কার্যক্রম তাদের আছে। অনুষ্ঠানে হাতে কলমে ড্রোন উড্ডয়নের প্রশিক্ষণ দেওয়া হয় শিশু কিশোরদের। অংশ নিয়ে উচ্ছ্বসিত তারা। ফ্লাইং ল্যাব থেকে বলা হয়েছে যে ইনশাআল্লাহ তারা নেক্সট ডে হচ্ছে আমাদেরকে শেখানোর জন্য হচ্ছে রাখবে, যাতে আমরা নিজেরা বানাতে পারি। তো সেটার জন্য খুব এক্সাইটেড। ইনশাআল্লাহ একদিন এসে বানাবো এবং নেক্সট আবার উড়াবো নিজেরটা। সবাই এখানে নতুন হলো ফ্রেন্ডদের সাথে, নতুন পিপলদের সাথে দেখা হচ্ছে, বন্ধু হচ্ছে নতুন নতুন, ভালো লাগছে। আসলে আমার খুব ভালো লাগতেছে, ওদের সাথে আমার এখানে এসে পরিচয় হলো। আর হ্যাঁ, একসাথে আমরা কাজ করলাম, একসাথে ড্রোন উড়ালাম, অনেক দূরে নিলাম, আমরা উপরেও নিলাম, ভালো লাগলো। পরবর্তীতে কিশোর ও তরুণদের রোবোটিক্স, ড্রোন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের সাথে পরিচয় করিয়ে দেবে বাংলাদেশ ফ্লাইং ক্লাব। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিজয় রাকিন সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021-এর পুরস্কার বিতরণ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বিজয় রাকিন সিটির টেনিস কোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি SAK কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা ভিশনের পরিচালক SAK ইকরামুজ্জামান সহ অতিথিরা। এই খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করেন ইকরামুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও বিজয় রাকিন সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক GSM জাফরুল্লাহ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সেক্রেটারি মোর্শেদ আলম। উপস্থিত ছিলেন রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক ফজলে হাসান আকবর ও চিফ অপারেশন অফিসার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল AKM জহুরুল ইসলাম। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সভাপতি AT আহমেদুল হক চৌধুরী। টুর্নামেন্ট অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বাংলা ভিশন। আর কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে টাঙ্গাইলে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ঘাটাইল উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম লেবু, ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, ঘাটাইল পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামান খান ভিপি শহীদ সহ অন্যরা। গ্রিন প্লাটিনাম সার্টিফিকেট প্রাপ্তি উদযাপন ও বাৎসরিক মিলন মেলা করেছে নারায়ণগঞ্জের মিথেলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। টেক্সটাইল ডাইংয়ে বিশ্বের প্রথম এবং একমাত্র লিড প্লাটিনাম গ্রিন ফ্যাক্টরির চেয়ারম্যান আজহার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সংসদ সদস্য এবং রপ্তানিমুখী বিভিন্ন পোশাক শিল্প সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন।
উত্তরা 4 নম্বর সেক্টর কল্যাণ সমিতির তত্ত্বাবধানে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় টার্ফ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন ও মোহাম্মদ হাবিব হাসান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের দামলাতে 5 শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা ইসরাফিল হোসেন, সাবেক ছাত্রনেতা জসিম মোল্লা সহ অন্যরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। এইচএসসি এবং সমমানের গণপাসের ফল প্রকাশ আগামীকাল 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ঢাকায় করোনা টিকা গ্রহণকারীদের, জেলায় জেলায় 7 ফেব্রুয়ারির প্রস্তুতি। টিআইবির দুর্নীতির সূচক বাংলাদেশের জন্য হতাশার বলেছেন সুজন সম্পাদক। বিতর্কিত বললেও আমল দিচ্ছেন দুদকের আইনজীবী। তৃতীয় দফায় ভাষান্তরে প্রায় 1800 রোহিঙ্গাকে স্থানান্তর, কাল নেওয়া হবে আরও 1300 জন। ভারতের পার্লামেন্ট অভিমুখে কৃষকদের অভিযাত্রার প্রস্তুতিতে পুলিশের আকস্মিক হামলা, উত্তাল দিল্লি ও হরিয়ানা। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।